রোনালদো হাসলেন বিজয়ের হাসি, অন্যদিকে লুকা মদ্রিচকে কেঁদে বিদায় নিতে হলো। খুব স্বাভাবিক, এমনটা হবারই কথা। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিলেও একদিকে লুকা মদ্রিচের টিম ক্রোয়েশিয়া, অন্যদিকে বিজয়ের হাসি হাসলো রোনালদো এবং তার পুরো টিম পর্তুগাল। রাউন্ড অফ 16 সম্ভবত পর্তুগালকে মুখোমুখি হতে হবে স্পেনের। অন্যদিকে স্পেন, আমি প্রেডিক্ট করেছিলাম যে 4-0 হয়তো ম্যাচটা তারা জিতে যাবে অস্ট্রিয়ার কাছে, কিন্তু 3-0 বিজয়। অন্যদিকে সুইজারল্যান্ড দারুণ খেলেছে, আলজেরিয়ার বিপক্ষে 2-0 জয়। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট রিয়াসাদ আজিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আবার দেখা হয়ে গেল, এবং আপনি ব্ল্যাক কাপড় বোধহয় ছাড়ছেন না, এটা কোনো বিশেষ কারণ আছে যে ব্ল্যাকে থাকতে হবে? এটা আপনাদের প্রোডিউসারকে জিজ্ঞেস করেন, আমার আগে থেকে বলে রাখে যে ভাই ব্ল্যাক পরা লাগবে। গ্রিন স্ক্রিনে আসলে মানে ব্ল্যাক না পড়লে অথবা ব্ল্যাক টাইপের কোনো কিছু না হলে সম্ভবত একটু মানে ফাইনাল আউটপুট দিতে ঝামেলা হয়, এন্ড দ্যাটস দ্য রিজন আই থিংক। যাই হোক, আপনাকে আজকে পেয়ে খুব ভালো হয়েছে একটা ব্যাপার, আপনি খুব কাঠখোট্টা উত্তর দিয়ে ফেলেন, মানে একদম স্পষ্টবাদী। এই জন্যই আমার জানতে চাওয়া যে আমি কি এরকমটা ভাবছি না আপনিও ভাবছেন। অবশেষে হ্যাঁ, লুকা মদ্রিচরা বিদায় নিয়েছে, কিন্তু পর্তুগাল রয়েছে সামনে, তাদের রাউন্ড অফ 16। বাট যেভাবে পর্তুগাল ম্যাচটা জিতলো বা রোনালদো গোল করলেন, যেই পরিমাণ প্রশংসা পাচ্ছেন বা যে পরিমাণ প্রশংসা চারপাশে আমি দেখতে পাচ্ছি, আসলে কি এতটা হয়েছে? আমি এটা নিয়ে একটু কনফিউজড। মানে আমি না আসলে এই কনফিউশনটা পড়েছিলাম যখন উজবেকিস্তানের এগেইনস্টে রোনালদো গোল করেছিল, মানে নবাগত 2 গোল করেছিল। মানে ওই সময় হুট করে আমার কাছে মনে হলো যে আসলে ফাইনালে পর্তুগাল এবং উজবেকিস্তান ফিফা ওয়ার্ল্ড কাপে যেটা 19 জুলাই হওয়ার কথা, আপনি জানেন, সেটা কোনো কারণে মনে হয় এগিয়ে আনা হয়েছে, এবং ফাইনালে হচ্ছে পর্তুগাল উজবেকিস্তান মুখোমুখি হয়েছিল, রোনালদো 2 গোল করে জিতিয়েছে। মানে হাইপটা ওয়াজ লাইক দ্যাট। সো এই যে একটা রোনালদো কেন্দ্রিক হাইপ, এবং যেই হাইপটা আলটিমেটলি আপনি দেখবেন উজবেকিস্তান ম্যাচেও হয়েছে, গত ম্যাচেও হয়েছে, এবং গত ম্যাচে আপনি খেয়াল করেন যে এই ক্রোয়েশিয়া কিন্তু 2018 ক্রোয়েশিয়া না, যে ক্রোয়েশিয়া ফাইনালে খেলেছিল ফ্রান্সের এগেইনস্টে, না? এই মদ্রিচ কিন্তু 2018 মদ্রিচ না। আপনি এই লিওনেল মেসিকে 2022-এর লিওনেল মেসির সাথে কম্পেয়ার করতে পারেন কজ অফ হিজ ফর্ম, বাট এই মদ্রিচ তো হচ্ছে আসলে মরচে পড়া, তাই না? সেই মদ্রিচকে যদি আপনি বলেন বা তুলনা করার চেষ্টা করেন, ক্রোয়েশিয়াকে যদি আপনি তুলনা করার চেষ্টা করেন যে না, একটা বিশাল দলের বিপক্ষে বিশাল জয় এনলিস্ট করেছে, আমার সেই তুলনাটাই মনে হয় ভুল। আর দ্বিতীয় যেটা, যেই গোলটা হয়েছে দ্যাট ওয়াজ ফ্রম পেনাল্টি। এখন এই পেনাল্টি থেকে যদি অন্য কেউ গোল দিত, ইউ জাস্ট থিঙ্ক, তখন কিন্তু ডিসকাশনটা অন্যরকম হয়ে যেত। বাট পেনাল্টি আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে ঠিক উজবেকিস্তানকে বিপক্ষে 2 গোল পেয়ে ফাইনাল জেতার মতোই, যে তখন এটা হচ্ছে বিশাল কঠিন কাজ, পেনাল্টি মারাটাই কঠিন কাজ। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা কিন্তু ক্রোয়েশিয়ার কাছ থেকে প্রথম গোলটা কনসিভ করেছিল। এক্স্যাক্টলি 53rd মিনিটে আমরা দেখেছিলাম যে ইভান পেরিসিচ তিনি যে গোলটা করলেন, এবং ইন্টারেস্টিং এখানে একটা ডিসকাশনের জায়গা রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইংল্যান্ডের এগেইনস্টে যখন কেপ ভার্দে খেললো, ওই ম্যাচেও কিন্তু আমরা খেয়াল করলাম যে ইংল্যান্ড পিছিয়ে ছিল, বেলজিয়ামও কিন্তু তাদের ম্যাচে হচ্ছে পিছিয়ে ছিল। পার্টটা কোথায় জানেন, যে কিছু কিছু ক্ষেত্রে বড় বড় দলগুলো এরা হচ্ছে ম্যাচে ব্যাক করছে পিছিয়ে থাকার পরে। মানে ইংল্যান্ড ম্যাচ দেখেন, বেলজিয়াম ম্যাচ দেখেন, পর্তুগাল ম্যাচ দেখেন, এবং পরবর্তী সময়ে ওই লাস্ট মোমেন্টে একটা নাটক ক্রিয়েট হচ্ছে। বেলজিয়াম ম্যাচে শেষ মোমেন্টে একটা নাটক ক্রিয়েট হয়েছিল, ইংল্যান্ড ম্যাচে হ্যারি কেইন লাস্ট মোমেন্টে আলো জ্বালিয়েছিলেন, এবং 2 গোল করেছেন, অসাধারণ। সেকেন্ড গোল তো আসলে লাজবাব। লাস্ট ম্যাচে পর্তুগাল যদি আপনারা দেখেন, যে ওখানটায় গনসালো রামোস যে গোলটা করেছিলেন, তারপরেও কিন্তু আসলে যে ইনজুরি টাইমের খেলাটা চলছিল, 13 মিনিটে গিয়ে কিন্তু আবার ওটাকে ইকুয়ালাইজারে এনেছিল ক্রোয়েশিয়া, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। আরো দুঃখজনক। মানে মনে করা হচ্ছিল যে ম্যাচটা আসলে এক্সট্রা টাইমে চলে যাবে 1-1, সেখান থেকে 93rd মিনিটে গিয়ে গনসালো রামোস গোল করলেন, হি ওয়াজ দ্য সাবস্টিটিউট। আবার 13 মিনিট পরে গিয়ে ওই গোল পরিশোধ করে দিলেন, সেই গোলটা আবার বাতিল হলো। সো নকআউটটা এত বেশি আমার কাছে মনে হয় যে এক্সাইটিং হচ্ছে, এই এক্সাইটিং আলোচনাটা করা উচিত, এই এক্সাইটমেন্ট নিয়ে আলোচনা করা উচিত, রাদার দ্যান ক্রিস্টিয়ানোস গোল ফ্রম দ্য পেনাল্টি। ট্রু। আমি যদি এখানে জানতে চাই যে লুকা মদ্রিচের টিম কোন জায়গাটাতে পিছিয়ে গেল, তাহলে আপনি কোন বিষয়গুলো? আমার কাছে মনে হয় কি, মানে সবচেয়ে বড় ব্যাপার, প্রথমার্ধের খেলা যদি আপনি দেখেন, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য সেকেন্ড হাফ। প্রথমার্ধে হচ্ছে 2 দলই যতগুলো মিসেস করেছে বা এক্স্যাক্টলি এক্সিকিউট করতে ব্যর্থ হয়েছে, সেকেন্ড হাফের ফুটবলটা টোটালি ডিফারেন্ট ছিল, মনে হচ্ছে প্লে স্টেশনে খেলা হচ্ছে। লুকা মদ্রিচের দল যেখানটায় পিছিয়ে গেছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে লাক। আপনি যদি খেয়াল করে দেখেন যে 56-57 মিনিটের দিকে তারা একটা গোল পেয়েছিল, দ্যাট ওয়াজ অফসাইড। 90 মিনিটের কাছাকাছি সময়ে ক্রোয়েশিয়া আরো একটা গোল পেয়েছিল, দ্যাট ওয়াজ অলসো ক্যান্সেলড বাই অফসাইড। এবং লাস্ট যে গোলটা হলো
সেটাও ভিআর চেক করে শেষ পর্যন্ত হয়ে গেল অফসাইড। এবং তাদের শটস অন টার্গেটও কিন্তু অনেক বেশি, 7 এক্স্যাক্টলি সম্ভবত 3 এক্স্যাক্টলি 3 এর মধ্যে আউট অফ 3 এর মধ্যে 2টা গোল তারা করেছে। সো এই যে দেখেন আপনার 3টা গোল যখন অফসাইডে বাতিল হয়ে যাবে, ইউ জাস্ট নিড ওয়ান মোর গোল, যেটা হলেই আপনি আসলে ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিতে পারতেন, সেখানে 3টা গোল বাতিল হয়ে গেল। আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য সেটব্যাক ফর ক্রোয়েশিয়া। ইটস ট্রু, এবং ভাগ্য একটা বড় ফ্যাক্ট। লুকা মদ্রিচের ভাগ্যটা হয়তো তার ফেভারে ছিল না গত ম্যাচে, বাট নেক্সট যেই ম্যাচ পর্তুগালের, আমি ভুল না করলে এটা স্পেনের সঙ্গে, স্পেনের, আপনি ভুল করছেন না, স্পেন পর্তুগাল জি হাড্ডাহাড্ডি লড়াই। এই দুটো প্রতিপক্ষকেই, এই দুটো টিমকেই কিন্তু বলা হচ্ছে যে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট, যদিও শুরু থেকে সেই কথাটার খুব একটা মানে সৎ ব্যবহার তারা করে দেখাতে পারেননি দুটো টিমের ক্ষেত্রে, আমি এটা বলবো। তারপরেও তো মানে রাউন্ড অফ 16 থেকে যে কোনো একটা টিমকে কিন্তু বিদায় নিতে হবে। এক্স্যাক্টলি। সো আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? আমি স্পেনকে এগিয়ে রাখবো, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রোডিউসার আমাদের সাথে একমত না হতে পারে। একদম সাগর ভাই একমত না। সাগর ভাই বলেছেন যে পর্তুগাল জিতবে, তিনি মোটামুটি শিওর। এক্স্যাক্টলি, বাট সেদিন আমরা তাকে ধরবো যে কি হলো ব্যাপারটা। ডেফিনেটলি আমাদের তো দেখা হবেই। তো আমি যেটা মনে করি মৌ, পর্তুগাল যে ম্যাচগুলো জিতেছে এখন পর্যন্ত, এই পর্যন্ত এসেছে, প্রত্যেকটাই কিন্তু আসলে তাদের জন্য যে মানে বড় কোনো পরীক্ষা পাস করে এসেছে সেটা না। লাস্ট ম্যাচে যদি দেখেন, দে ওয়্যার এনাফ লাকি। ওই সময় যদি ওই লাস্ট মোমেন্টের গোলটা যদি কোনো কারণে বাতিল না হতো, অথবা যদি একটু পিছনে থাকতেন, অফসাইড না হতো, তাহলে কিন্তু ম্যাচটা এক্সট্রা টাইমে চলে যায়। অথবা এই যে 3টা অফসাইডে গোল বাতিল হয়েছে ক্রোয়াটদের, এটা যদি না হতো, হ্যাঁ 50% যদি হতো, একটা গোলও যদি হতো, ডিফারেন্ট একটা সিনারিও তারা পেত। এই পর্তুগাল কিন্তু হচ্ছে তাদের ওপেনিং ম্যাচে ড্র করেছিল, জিততে পারে নাই, রাইট। বাট স্পেনের ব্যাপারটা কি, যত সময় যাচ্ছে তত তারা গুছিয়ে নিচ্ছে। এটা আমার কাছে স্পেনও প্রথম ম্যাচ ড্র করেছিল, ডেফিনেটলি ড্র করেছিল, বাট স্পেনকে নিয়ে ওই এক্সপেকটেশনসটা শুরুতে ছিল না যতটা পর্তুগাল নিয়ে ছিল, ঠিক আছে, জোয়া ফেলিক্স বা এদেরকে নিয়ে যতটা ছিল। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে গুছিয়ে নেওয়া যদি দুটা দল বলেন, যে যেই দুইটা দল এবারের ওয়ার্ল্ড কাপে যেভাবে শুরু করেছে, প্রগ্রেস করছে হচ্ছে তার থেকে অনেক বেশি র্যাপিডলি, একটা স্পেন আর একটা ব্রাজিল। এটা আমার ওপিনিয়ন। আই এম নট আ বিগ ফ্যান অফ ব্রাজিল, বাট দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে আর প্রোগ্রেসিং, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ, সেটাকে আপনাকে অ্যাকনোলেজ করতেই হবে। সো এই দুইটা দল আমার কাছে মনে হয় দে কুড বি ডেঞ্জারাস। আমরা যেভাবে দেখছি যে আসলে এই দল আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলে ফেলবে, এখানটা ইউ হ্যাভ টু কাউন্ট মরক্কো অ্যাজ ওয়েল। কথা বুঝছেন? আলটিমেটলি ইটস গোয়িং টু বি আ টিম গেম। সো টিম গেমে কিন্তু আসলে টিমের এফোর্টটা মূল বিষয়। এই যে রোনালদোকে 81st মিনিটে তুলে নিয়েছে, আপনি এক এক অবস্থায় রয়েছেন, ইউ আর দ্য বেস্ট ফুটবলার অ্যাকর্ডিং টু দ্য ফ্যান্স অফ বাংলাদেশ, আপনাকে কোচ তুলে নিল। এই পরিবর্তন নিয়েও কিন্তু অনেক এক্স্যাক্টলি। এই পরিবর্তন মানে কি? এই পরিবর্তন মানে রবার্টো মার্টিনেজ হি ফিল যে আলটিমেটলি রোনালদোকে দিয়ে 81 মিনিটে এখন আর হবে না। এবং আপনি খেয়াল করে দেখেন, তাকে তুলে নেওয়ার পরে কিন্তু পর্তুগালের অ্যাটাকের ধার বেড়েছে এবং তারা একটা গোলও করেছে। সো যেই রোনালদোকে আমরা আলটিমেটলি মনে করছি যে মানে রোনালদো একলাই অনেক কিছু করে ফেলবে, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটা ব্লকেজ কাজ করছে। অ্যান্ড গতকালকে 81 মিনিটে, মানে আজকেই বলতে হবে, ভোরে যেহেতু খেলাটা হয়েছে, 81 মিনিটে রোনালদোকে তুলে নেওয়াটা ইন্ডিকেট করে, অফকোর্স গুড ডিসিশন, কারণ তারপরে তারা জিতেছে, অফকোর্স ইন্ডিকেট করে মৌ যে রোনালদোর থেকেও গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে সেই দলে, যারা দলের জয় এনশিওর করতে পারে। আর রোনালদোকে এক্সিস্ট করিয়ে দলকে জেতাতে পারবে সেই কনফিডেন্স কোচের ছিল না, না হলে তো তুলতো না। যদি একটু জানতেই চাই, গতদিনের ম্যাচ দেখার পর যে পর্তুগালের যে ডিফেন্স আমরা দেখেছি, এটা কি আসলে শিরোপা জয়ের মতো? পর্তুগালের ডিফেন্স শিরোপা জয়ের মতো না, কারণ আপনি অফসাইডের কারণেও যদি গোল বাতিল হয়ে থাকে, আলটিমেটলি তো নেট করেছে, প্রতিপক্ষ তো গোল করেছে। সো আপনি যদি এটা কাউন্ট করেন, টোটাল 4 বার হচ্ছে তাদের জালে বল জড়িয়েছে। দিস ইজ আমার কাছে মনে হয় ভেরি মাচ অ্যালার্মিং। একই সাথে আর্জেন্টিনার ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করে দেখেন, আমি কম্পেয়ার করার জন্য বলছি, ওই ডিসকাশনটা হয়তো আমরা পরে করবো। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে 7th মিনিটে তারা যে গোলটা খেয়েছিল, যেটা বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত অফসাইডের কারণে, সেটাও কিন্তু আর্জেন্টিনার জন্য ডেঞ্জারাস ছিল, মানে অ্যালার্মিং, যে আপনি কাউন্টার অ্যাটাকটা কতটুকু প্রতিহত করতে পারেন। একই সাথে কম্পেয়ার করলে পর্তুগালের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এবং সেটা এক ম্যাচেই 3 বার। দিস ইজ ডেঞ্জারাস। এবং যদি এটা হতো তাহলে কিন্তু লুকা মদ্রিচ হাসতেন, পর্তুগালকে কেঁদে বিদায় নিতে হতো। উল্টাটা হতো। এবং মৌ, এই ম্যাচটা যদি কোনো কারণে, যেভাবে ধরেন তারা গোল রিসিভ করার পরও বেঁচে গেছে, এটা যদি ক্রোয়াটদের এগেইনস্টে না হয়ে ফ্রান্স বা স্পেনের এগেইনস্টে হতো, ও মাই গড, তাহলে কালকে ওই we don't need to discuss, I think. এক্স্যাক্টলি। আমরা এবার একটু স্পেনের ম্যাচের দিকে তাকাবো, স্পেন এবং অস্ট্রিয়া। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে 4-0 তে স্পেন জিতবে, যদিও লাস্টের গোলটা মিস না হলে কিন্তু 4-0ই হতো।
সো কেমন দেখেছেন স্পেনকে? আমার কাছে ভালো মনে হয়েছে, মানে মিকেল সেই জোড়া গোল টিকি-টাকা করেছে এবং আধুনিক ফুটবল সবকিছুর মিশেলে কিন্তু আমরা একটা ম্যাচ দেখেছি। এক্স্যাক্টলি। মানে সবচেয়ে বড় ব্যাপার কি, ইউ নিড টু হ্যাভ সাম কনভিন্সিং উইন, কারণ যত আপনি প্রোগ্রেস করবেন না আপনার কম্পিটিশন বাড়বে। হ্যাঁ। সো আপনি যখন সুইডেন এগেইনস্টে খেললেন এবং সেখানটায় হচ্ছে ইয়ামাল কোনো গোল করে নাই, মানে দরকার পড়ে নাই, তার গোল ছাড়াই 3-0। আমরা বলি না যে মেসির গোল ছাড়াই হচ্ছে 3টা দিয়েছে, কথার কথা, নেইমারকে ছাড়াই ব্রাজিল জিতেছে। সো বড় বড় নেমস বা পারফর্মারদের ছাড়া যখন একটা দল ভালো করে ফেলবে, এটা কিন্তু বিশাল একটা কনফিডেন্স দেয় আপনার রেস্ট অফ দ্য প্লেয়ার্সকে। সো ওই কাজটা কিন্তু স্পেন করেছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে একটা বিগ উইন, এটা একটা বড় মোমেন্টাম কাজ করে। আমি শুরুতেই বলছিলাম যে ব্রাজিল এবং স্পেনের ইমপ্রুভমেন্টটাতে আমি আসলে অনেক অনেক বেশি হ্যাপি। মানে যত টুর্নামেন্ট প্রগ্রেস করছে তত তারা ভালো খেলছে। এখন প্রগ্রেস যত করবে তত কিন্তু কম্পিটিশন বাড়বে, অপোনেন্ট শক্তিশালী হবে, এবং অপোনেন্ট শক্তিশালী যখন হবে তখন আবার আপনি ভালো খেলছেন, এটা কিন্তু একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন দেয় যে আপনার দল গুছিয়ে উঠছে। সো আমার কাছে মনে হয় যে মানে ইয়ামালকে ছাড়া 3-0, মানে সে গোল করতে পারেনি ওই অর্থে, আবার হচ্ছে একজন জোড়া গোল করলেন মিকেল। সব মিলিয়ে স্পেন ইজ গোয়িং টু বি ডেঞ্জারাস, এবং স্পেন মোটামুটি অনেকটা বড় সময় পরে নকআউটে জয় পেল, এটাও হচ্ছে প্রায় 16-17 বছর একটা গ্যাপে, সেটাও আমার কাছে মনে হয় যে ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য টু গেট দ্য মোমেন্টাম। তারপর অস্ট্রিয়া কিন্তু খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না, সেই জায়গাটাতে আপনার কি বলার আছে? না, অবশ্যই খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না, কিন্তু এই খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না বা নেমস ওয়াইজ হচ্ছে বড় প্রতিপক্ষ না, এরকম দলের বিপক্ষে কিন্তু অনেক ইউরোপিয়ান দলগুলো ভুগেছে। বেলজিয়াম ভুগেছে, আমরা যদি খেয়াল করি, বেলজিয়াম 2-0 পিছিয়ে থেকে দেন তারা হচ্ছে কামব্যাক করেছে। আমরা যদি খেয়াল করি যে ইংল্যান্ড ভুগেছে আপনার ডিআর কঙ্গোর কাছে। সো এরকম ম্যাচেস গুলো কিন্তু হয়েছে যে খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না, বাট নকআউটে আপনি যতটুকু ইজিয়ার মনে করছিলেন সেই গেমটাকে ততটা ইজি হয়নি। তো আপনি খেয়াল করেন যে ডিআর কঙ্গোর থেকে তো অস্ট্রিয়া বেটার টিম, ইউরোপিয়ান টিম, খেলার ধরন আলাদা, প্লেয়াররা হচ্ছে ইউরোপিয়ান লিগে খেলে। সো ওই হিসাবটা যদি আপনি করেন, সেখানটায় যখন আপনি এরকম একটা মানে কনভিন্সিং উইন ক্যারি করবেন, যেটা ইংল্যান্ড সহজে পারেনি, বেলজিয়াম সহজে পারেনি, সেই কাজটা স্পেন করেছে। বাট স্পেনের শুরুটা কিন্তু ভালো ছিল না। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের শুরুটা বেটার ছিল, ঘানার এগেনস্টে গিয়ে হচ্ছে তারা হচ্ছে ড্র করেছিল, দেন পানামার এগেনস্টে জয় পেয়েছে। বাট স্পেনেরটা তো এতটা ইজিয়ার ছিল না, এতটা সহজ ছিল না, সেখানটায় গিয়ে তারা ইমপ্রুভ করেছে, এন্ড 3-0 জয়। আমার কাছে মনে হয় যে মানে যে কোনো বিবেচনায় দে আর ইমপ্রুভিং, এবং এই জয়গুলো আসলে অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ করবে। একেবারেই তাই। সামনে তারা পর্তুগালের মুখোমুখি হবে, দেখা যাক তখন কি হয়। লামিন ইয়ামালরা জিতবে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর টিম? ডেফিনেটলি স্পেন। দেখা যাক। আমরা চলে যাবো এবারে সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার ম্যাচে। আলজেরিয়াকে শুরুর দিকে আমার বেশ ভালোই লেগেছে, যে ওরা বেশ ভালো ছন্দে ছিল, ভালো খেলছিল, কিন্তু কোথায় যেন গিয়ে ওরা মোমেন্টামটা হারিয়ে ফেলছিল, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 2-0 তারা পরাজয় বরণ করলো, এবং অন্যদিকে সুইজারল্যান্ডরা চলে গেল রাউন্ড অফ 16-এ। আমার কাছে মনে হয় কি, মানে এই ম্যাচটাকে নিয়ে মানে আদার 2 ম্যাচেস নিয়ে যতটুকু আগ্রহ ছিল সবার, কারণ এটা নিয়ে ছিল না। হ্যাঁ, এবং কিছু কিছু দল থাকে না যে তারা হচ্ছে অপোনেন্টের জন্য একটা রাউন্ড অফ 16-এ চান্সেস ক্রিয়েট করবে টু অ্যালাউ দেম টু প্লে টু দ্য কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচটা ছিল সেরকম একটা, মানে যেই দলই হচ্ছে নেক্সট রাউন্ডে যাবে এবং তাদের প্রতিপক্ষ যে হবে না কেন, তার জন্য একটা সে মানে ওপেন স্পেস রেখে দিবে যে ভাই ঠিক আছে, তোমার জন্য কোয়ার্টার ফাইনালটা ইজিয়ার হতে পারে যদি তুমি বেটার ফুটবল খেলো। সো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আলজেরিয়া আসলে খুব যে কনভিন্সিং ফুটবল খেলেছে আমার কাছে কখনো মনে হয়নি। আর্জেন্টিনার গ্রুপে ছিল সেই সময় আমরা দেখেছিলাম যে দে ডিডন্ট প্লে দ্য প্রপার ফুটবল, বা যেরকম এক্সপেকটেশন ছিল। দেখেন সৌদি আরবিয়াও তো চমকে দিয়েছিল, এবার কেপে ভার্দে চমকে দিয়েছে, ডিআর কঙ্গো চমকে দিয়েছে গ্রুপ স্টেজের ম্যাচেস গুলোতে, যদি আপনি খেয়াল করে দেখেন না, ঘানা চমকে দিয়েছে। সো অনেকগুলো দলই কিন্তু আসলে চমকে দিয়েছে, বাট আলজেরিয়ার কাছ থেকে কিন্তু ওরকম আমরা এক্সপেক্টই করি নাই যে আসলে আলজেরিয়া কোনো একটা মানে থাকে না যে অঘটন ঘটলে ঘটতেও পারে। সবসময় সুইজারল্যান্ড কি মনে হয়েছিল যে ফেভারিট, এন্ড দে হ্যাভ গেট দ্য উইন। একেবারেই তাই। আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চলে আসি। এই ম্যাচ নিয়ে নানা রকম জল্পনা কল্পনার শেষ নেই, প্রচুর লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায়, সব জায়গায়। অন্যদিকে ঘানার যেই ভদ্রলোক বসে বসে টুকটাক করতে থাকেন, কালো জাদু করেন, তিনিও বলেছেন যে আর্জেন্টিনা হারতে চলেছে কাবো ভের্দের কাছে, এবং কাবো ভের্দের টিম মনে করে যে তারা তো জয় পাবেই না, বরং হয়তো তারা মনে করে যে না, আর্জেন্টিনা অনেক ভালো টিম, যেটা সত্য, খেলাটাই সম্মানের। অন্যদিকে আর্জেন্টিনা আবার কাবো ভের্দের সাথে খেলার জন্য নতুন প্ল্যানিং করছে, স্কেলনে অন্যভাবে টিমকে সাজাচ্ছেন। সো আপনি কি ভাবছেন আসলে এই ম্যাচ? এই ম্যাচটা না খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে
কেন গুরুত্বপূর্ণ? এখন দেখেন একটু আগে তো আমরা দুর্বল দলের সাথে শক্তিশালী দলের আলোচনা করেছি এবং দুর্বল দলকে পাত্তা দিই নাই, বাট এই ম্যাচটা অন্য কারণে গুরুত্বপূর্ণ। দেখেন, ইফ ইউ আর আর্জেন্টিনা এন্ড আই এম ক্যাপো ভার্দে, এই ম্যাচটা ডিফারেন্ট হবে এই কারণে দ্যাট ইউ আর গোয়িং টু প্লে এগেইনস্ট ক্যাপো ভার্দে বিং দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট। এক্স্যাক্টলি। সো আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই, আপনাকে তো ওইরকম খেলতে হবে, আপনাকে ওইরকম খেলতে হবে। ইউ হ্যাভ দ্য এক্সট্রা প্রেসার। যদি ভজিনিয়া গোলগুলো শুধু আটকাতে থাকে তাহলে তো মান সম্মান সব শেষ। মানে এমপাসি সেদিন যা করলো খেয়াল করে দেখবেন, ঠিক আছে, মানে কি অসাধারণ গোলকিপিং করেছিল। সো ভজিনহাও সেটা করতেই পারে, এর আগে সে করে দেখিয়েছে, তার কারণেই আলটিমেটলি নকআউটে গেছে তার দল। সো আর্জেন্টিনার প্রথম প্রেসার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নকআউটে হেরে গেলেই বাদ, চ্যাম্পিয়ন টিমের জন্য যে প্রেসারটা থাকে সেটা বাকি 47টা টিমের জন্য কোথাও ছিল না, বাকি 31টা দলের জন্য কোথাও নেই, বাট আর্জেন্টিনার জন্য সেই প্রেসারটা এক্সিস্ট করে, এটাকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানটায় আমার কাছে মনে হয় যে একটা মেন্টাল ব্লকেজ ক্রিয়েট হতেও পারে এবং সেই ব্লকেজ নিয়েই তারা নামবে। এখন সমাধানটা কোথায়? সমাধান হচ্ছে ইফ ইউ ক্যান স্কোর 2 or 3 গোলস আর্লিয়ার, অন্তত ব্রেকের মধ্যে যদি আপনি 2টা গোল দিয়ে দিতে পারেন, এই ব্লকেজটা চলে যাবে। প্রথমত আপনি স্কোর করেছেন, দ্বিতীয়ত আপনি স্কোর করেছেন ভজিনার এগেইনস্টে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য আর্জেন্টাইন টিম যে তাদের গোল করতে হবে ইনিশিয়াল স্টেজেই, এক। দ্বিতীয় যেটা, কিছু প্রশ্নের উত্তর মিলতে হবে। আপনি যদি খেয়াল করেন যে লাস্ট ম্যাচে তারা যে জর্ডানের বিপক্ষে জিতলো, কোনো গোল কিন্তু ওপেন প্লে থেকে হয় নাই, প্রত্যেকটাই সেট পিস থেকে হয়েছে, ডেড বল থেকে হয়েছে, একটা পেনাল্টি থেকে আর দুটা হচ্ছে একদমই ফ্রি কিক থেকে। ঠিক আছে, সো পেনাল্টি থেকে গোল করলেন লাউটারো মার্টিনেজ, তার আগে ফ্রি কিক থেকে হচ্ছে লো সেলসো গোল করে দলকে লিড এনে দিলেন, আর ফাইনালি হচ্ছে অসাধারণ ফ্রি কিকে লিওনেল মেসি গোলটা করলেন। ওপেন প্লে থেকে গোল হওয়া আর ফ্রি কিক থেকে গোল হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এখন ওপেন প্লে থেকে গোল হয়নি মানে মেসি ছাড়া বাকি যে দুজন গোল করেছে প্রথমবারের মতো, তারা কিন্তু ওপেন প্লে থেকে গোল পায় নাই। রাইট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন ভজিনহার এগেইনস্টে বা কেপ ভার্দের ডিফেন্সের এগেইনস্টে আপনি যদি ডিপেন্ড করেন যে আপনি ডেড বল থেকেই গোল করবেন, সেটা এক্সিকিউট না হলেও হতে পারে। থার্ড যে পয়েন্ট, আপনি খেয়াল করে দেখবেন যে সেন্টার ব্যাক নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। কোথায় এটা? লাস্ট ম্যাচে আর্জেন্টিনা তারা একটা গোল রিসিভ করলো এবং ওইখানটায় বলা হয় যে ওতামেন্দির একটা বড় ভুল ছিল, নিকোলাস ওতামেন্দি। এবং সেন্টার ব্যাক যদি তার রোলটা প্লে করতে না পারে, আর্জেন্টিনার এর আগে আমি টুকটাক আলোচনা করছিলাম যে তারা প্রথম ম্যাচেও 7th মিনিট একটা গোল খেয়েছিল আলজেরিয়ার এগেইনস্টে, এবং যেটা ইন্ডিকেট করে যে তাদের ডিফেন্সের সমস্যা রয়েছে। লাস্ট ম্যাচে তারা জর্ডানের বিপক্ষে যে গোলটা খেয়েছে সেটাও ইন্ডিকেট করে যে কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য আর্জেন্টিনা সামটাইমস নট রেডি। কিন্তু ফ্রান্সের রয়েছে, এক্স্যাক্টলি, ফ্রান্সের রয়েছে, স্পেনের রয়েছে, ব্রাজিলের রয়েছে, ঠিক আছে, অনেক দলেরই রয়েছে কাউন্টার অ্যাটাকে অনেক কিছু করে ফেলতে পারে, ইভেন ইংল্যান্ডের রয়েছে। এখন আপনি খেয়াল করেন যে এই যে কাউন্টার অ্যাটাক যখনই হয়েছে, আর্জেন্টিনা এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে, তারা কিন্তু সেটা সামলাতে পারেনি টুয়াইস। একবার গোল বাতিল হয়েছে, আরেকবার তারা রিসিভ করেছে। এখন ওই সেন্টার ব্যাক নিয়ে বড় প্রশ্ন, কারণ ক্রিস্টিয়ান রোমেরো টিল নাও বলা হচ্ছে সুস্থ, বাট ফ্রম দ্য বিগিনিং তিনি খেলবেন কি খেলবেন না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন ক্রিস্টিয়ান রোমেরো যদি না খেলেন শুরু থেকে, ইউ হ্যাভ টু চুজ নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনার সবচেয়ে পার ভক্ত যে, সেও মনে করে ওটামেন্ডি যদি 10 মিনিটও মাঠে থাকে ডিজাস্টার হওয়ার জন্য ইনাফ। এখন এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না, দ্যাট রোমেরো ইজ ফুল ফিট টু প্লে দ্য ফুল ম্যাচ অর নট, ডেড বলের বাইরে ওপেন প্লে থেকে আর্জেন্টিনার বাকি ফুটবলাররা গোল দেওয়ার জন্য রেডি কিনা, এবং মনস্তাত্ত্বিক যে ব্লকেজটা রয়েছে সেটা কাটাতে আর্জেন্টিনা আসলে কিভাবে আজকে কাজ করবে। সো মেনি মোর কোয়েশ্চেন্স, উই আর ওয়েটিং টু হ্যাভ দ্য অ্যান্সার। এক্স্যাক্টলি, এবং এই ম্যাচটা দেখার জন্য শুরুতে অনেকে বলছিল আরে এই ম্যাচ কি হবে, এক পেশে ম্যাচ, বাট আমি মনে করি No chance. I don't think so. No chance. I'm a big fan of Argentina, but no chance more. ওই সুযোগ নাই। মানে কাবো ভের্দে ওরা শুরু থেকে যেভাবে খেলে এসেছে, তিনটি ম্যাচ, they have nothing to lose, তাদের হারানোর কিছু নাই। এবং তাদের কাছে তারা যে এবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ 32 তে, অন্যদিকে তারা লিওনেল মেসির সাথে খেলছে। আমার কাছে মনে হয় যে কাবো ভের্দের প্রত্যেকটা প্লেয়ারের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমরা লিওনেল মেসির সাথে মানে বিশ্বকাপে খেলেছি, এবং একই সাথে লিওনেল মেসির দলকে যদি আমরা হারাতে পারি, তাহলে তো হারানোর কিছু নাই। মানে কেউ যদি 10 গোলও খায় এটা নিয়ে কেউ ডিসকাস করবে না, বরং বলবে কি আর্জেন্টিনা দুর্বল দলের বিপক্ষে গোল দিয়েছে, ডিসকাশন ওখানটাই হবে। তো তারা যদি জিতে যায় বাই এনি চান্স, আপনি বুঝতে পারেন যে এটা কোথায় চলে যাবে, তার ফুটবল হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে।
কয়েকটা জায়গায় যদি আর্জেন্টিনা আসলে প্রপারলি ক্লিক করতে না পারে, যেমন দেখেন আলভারেজকে নিয়েও কিন্তু ইস্যু রয়েছে, প্রথম 2 ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে খেলেছিলেন সেই পারফরমেন্সের কিন্তু আমরা কোনো রিফ্লেকশন এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ছিটে ফোটাও নেই। এখন মেসি নাম্বার 1 চয়েস, ঠিক আছে, অ্যাটাকে, তার সাথে কে আসলে পার্টনারশিপ করবে? লটারো মার্টিনেজ লাস্ট ম্যাচে গোল দিয়েছেন, বাট দ্যাট ওয়াজ ফ্রম দ্য পেনাল্টি। আলভারেজ এখন পর্যন্ত গোল পান নাই। এখন কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য বা প্রতিপক্ষ যদি কোনো কারণে আগে যদি গোল করে ফেলে, আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত এমন কোনো ম্যাচেস খেলে নাই, ফেস করে নাই যেখানটায় আর্জেন্টিনা পিছিয়ে পড়েছে। দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্স্যাক্টলি, এবং ওইরকম প্রতিপক্ষের সঙ্গেও কিন্তু এটা একটা বড় পয়েন্ট। পিছিয়ে পড়ার পরে কি হতে পারে বা আমার গেম প্ল্যানে কি চেঞ্জ হতে পারে, আমার অ্যাটাক কোন স্টাইলে হতে পারে, প্রতিপক্ষ সুপার ডিফেন্সিভ হয়ে গেলে আমি কিভাবে ব্লক ভাঙবো, এক্সপেরিয়েন্সটা কিন্তু ফ্রম দিস ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত আর্জেন্টিনা পায় নাই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, এটা নিয়ে আমি একটু আগেই দেখছিলাম যে বিভিন্ন মানে পত্রিকা এবং একই সাথে নিউজ চ্যানেলগুলোতে আমি দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে স্পোর্টস চ্যানেলগুলোতে, যে ফিফা আর্জেন্টিনাকে এক ধরনের সুবিধা দিয়ে থাকে এবং স্ক্যালোনি সেটার একটা উত্তরও দিয়েছেন। সো আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন? আচ্ছা দেখেন, আমি ধরে নিলাম ফিফা আপনি, আর্জেন্টিনা আমি, অনেক সুবিধা আপনার কাছ থেকে আমি পাচ্ছি ফর বিং দ্য চ্যাম্পিয়ন। এখন দেখেন, মানে এই ফিফা যদি এই কাজটা করে, ফিফাকে মনিটর করার জন্য ইউএসএ তে খেলা হচ্ছে না? ওখানে তো ওই সিআইএ বিও আছে যে ফিফা কোনো 2 নম্বরই করতেছে কিনা, তাই না? ইংল্যান্ডের MI16 তো আছে, রাইট? তাদের দল সুবিধা পাচ্ছে না, আর্জেন্টিনা সুবিধা পাচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, ইউএসএ, তারপরে হচ্ছে আপনার আরে গুরুত্বপূর্ণ টিম পর্তুগাল, এত বড় বড় দলগুলো তারা কখনো কোথাও, বড় দলগুলো মানে থাকে না যে আমাদের আইসিসি তো একটা ছোট মানে জায়গা নিয়ে কাজ করে, তাতেও উল্টাপাল্টা হইলে একদম তুমুল আলোচনা শুরু হয়ে যায়। এত বড় বড় দলগুলো বড় বড় দেশকে প্রতিনিধিত্ব করছে, নট লাইক বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান, রাইট? তারা কখনো কোনো ধরনের অফিসিয়াল কমপ্লেইন রেজ করলো না দ্যাট আর্জেন্টিনা ইজ গেটিং হেল্প ফ্রম দ্য ফিফা। প্রশ্ন তুলছে হচ্ছে বাংলাদেশের 1,47,570 কিলোমিটার এই বঙ্গভূমির মানুষজন যে ফিফার সুবিধায় আর্জেন্টিনা এত দূর যাচ্ছে। তো তারা কেন এই যে ক্রিস্টিয়ানো রোনালদো যে গতকালকে পেনাল্টিতে গোল করলো এটা দেখে না? পেনাল্টি তো এটাও। আবার একই সাথে পর্তুগালের বিপক্ষে যে ক্রোয়েশিয়ার 3টা গোল বাতিল হইলো, এটা কেন দেখে না? এটা তো দেখা দরকার। দুঃখজনক। যাই হোক, এই প্রসঙ্গে আগাবো না, আমার এখন আর অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। তার আগে প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেবো আমরা আর্জেন্টিনা এবং কাবো ভের্দে এই দুটো টিমের আজকে সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। আমরা কিন্তু লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছি এবং তাকে নিয়ে আলাদা করে কথা বলবার কিছু নেই, কারণ আমরা জানি যে দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড তিনি। একটু কাবো ভের্দের প্রসঙ্গে যদি যাই, তাদের একজন ফরওয়ার্ড মেন্ডিস সম্ভবত, তার প্রসঙ্গে গেলে কি বলবেন যে কতটুকু এফেক্টিভ হতে পারে তিনি? এফেক্টিভ হতে পারে মৌ, কারণ এফেক্টিভ হতে পারে, হ্যাঁ এফেক্টিভ হতে পারে এই কারণে, একটাই কারণ আমি আপনাকে বলবো যে আর্জেন্টিনার ডিফেন্স এখন পর্যন্ত সত্যিকার চ্যালেঞ্জে পড়ে নাই। এখন আজকের ম্যাচটা কি হবে? আজকের ম্যাচ হবে কেপো ভার্দের ডিফেন্স ভার্সেস আর্জেন্টিনার অ্যাটাক। সো এরকম যখন একটা ম্যাচ হয় না বিটুইন এনি টিম, তখন আসলে কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার একটা চান্সেস ক্রিয়েট হয়। মানে আপনি সুপার ডিফেন্সিভ আর একটা দল হচ্ছে আপনার এগেনস্টে সুপার অ্যাটাকিং। সো যখন একটা চান্সেস ক্রিয়েট হয় তখন যেই দলটা অ্যাটাকিং সে গোল খেয়ে যায়, এটা হয় দিস ইজ দ্য আলটিমেট ফর্মুলা অফ ফুটবল। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এখন পর্যন্ত আমার কাছে মনে হয় দে হ্যাভ সাম ইস্যুস রিগার্ডিং দেয়ার ডিফেন্স। তাদের লেফট ব্যাকের মেদিনাকে নিয়ে আমি কোনো প্রশ্ন দেখি না। সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো যদি ফুল ম্যাচ খেলতে পারেন দেন দেয়ার ইজ নো কোয়েশ্চেন। রাইট ব্যাক নিয়ে এখন পর্যন্ত কিছু কোয়েশ্চেন্স রয়েছে। এখন ওই জায়গাটা আপনি আসলে কাকে খেলাবেন দ্যাট ইজ অলসো অ্যানাদার ইস্যু। সো এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাই নাই, নাম্বার 1। নাম্বার 2, পিছিয়ে পড়লে কখনো আর্জেন্টিনা, যে ডিসকাশনটা একটু আমি করছিলাম, কি করবে আসলে কিভাবে আর্জেন্টিনা এটাকে রেসপন্স করবে এটা কিন্তু আমরা দেখতে পারি নাই, কারণ এই ঘটনাটা ঘটে নাই। সো এরকম যদি একটা ব্যাপার ঘটে সেখানটায় আমার কাছে মনে হয় আর্জেন্টিনা আউলায় যাইতে পারে। বিং আ বিগেস্ট ফ্যান অফ আর্জেন্টিনা, আমি কেন এই আলোচনা করছি দেখেন, লাস্ট ম্যাচে যখন লিওনেল মেসি মানে সেকেন্ড ম্যাচ অস্ট্রেলিয়া এগেইনস্টে পেনাল্টি পেলেন অস্ট্রিয়ার বিপক্ষে, এবং ওই পেনাল্টি থেকে গোল করতে পারলেন না, লিওনেল মেসি মিস করলেন, তারপরে না আর্জেন্টিনা পুরো আউলায় গেল। আপনি খেলাটা খেয়াল করেন,
দেন হাইড্রেশন ব্রেকের পরে আপনার 25th মিনিট আর্জেন্টিনা খেলা একটা চেঞ্জেস আসলো। সো এই যে ঘটনাটা, মানে আর্জেন্টিনা একটা গোল করতে পারে নাই এমন না, প্রতিপক্ষ আগায় গেছে, আমার আগায় যাওয়ার সুযোগ ছিল সেটা আমি অ্যাপ্লাই করতে পারিনি, তাতেই তারা আউলায় গেছে। এখন প্রতিপক্ষ যদি কোনো কারণে যদি আগায় যায়, আর্জেন্টিনা আউলায় যাওয়ার চান্স খুব ভেরি হাই, এটা আমার কাছে মনে হয়। আর যদি কোনো কারণে কেউ আগায় যায়, তারা যে কি পরিমাণ ডিফেন্সিভ হয়ে যাবে, আমার কাছে মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপের ওটা হবে মোস্ট ডিফেন্সিভ স্ট্র্যাটেজি এখন পর্যন্ত আমরা দেখিনি যেটা। উই ডোন্ট নো আসলে কি হবে। আমি পরের ম্যাচে চলে যাই, কলম্বিয়া ভার্সেস ঘানা। গোইং টু বি ইন্টারেস্টিং। আমি জানি না যে ওই ভদ্রলোক কালো জাদু করতে করতে কি করবেন, ঘানাকে কি সামনে এগিয়ে নিয়ে যাবেন কিনা, বাট ফেভারিট কোন দল? বলা ডিফিকাল্ট, কারণ একটা হচ্ছে ঘানা যারা আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছে এবং তারা ইংল্যান্ডকেও আটকে দিয়েছিল, রাইট? ঠিক আছে, ইংল্যান্ডের গ্রুপ থেকে তারা পরের রাউন্ডে গেছে, দ্যাট ইজ ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে একটা বড় অ্যাচিভমেন্ট। আর একটা হচ্ছে কলম্বিয়া, এবারের ওয়ার্ল্ড কাপে ল্যাটিন ফুটবল যেভাবে আসলে মানে আনএক্সপেক্টেড ওয়েতে ব্রাজিল আর্জেন্টিনার বাইরের থেকে ফ্লোরিশ করেছে, সেই জায়গায় কলম্বিয়া, ইকুয়েডর এই দলগুলোকে ইউ হ্যাভ টু কাউন্ট, রাইট? সো আমার কাছে মনে হয় যে স্লাইটলি কলম্বিয়া এগিয়ে থাকবে এই ম্যাচে। অ্যান্ড কলম্বিয়া ঘানা ম্যাচটা মানে খুব যে ইজি হবে তা না, কারণ দুই দলেরই আসলে শক্তিমত্তা যদি বিবেচনা করেন, এবার ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স যদি বিবেচনা করেন, মানে খুব কাছাকাছি। এক্স্যাক্টলি, এবং এটা প্রেডিক্ট করা তো একটু কঠিন আসলে। এটা শুধুমাত্র ওই যে ওই বানসাল, মানে উনি ছাড়া কেউ করতে পারবে না, ঘানার তান্ত্রিক। একেবারে। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো এবং দেখে নিব কলম্বিয়া এবং ঘানার সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। কলম্বিয়ার লুইস দিয়াজ, জি, বেশ ভালো পারফর্মার, জি। তারপর সবকিছু যদি আলাদা করে যাই, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে দিয়াজের ব্যাপারে যে ঘটনাটা ঘটবে, ঘানা আলটিমেটলি ধরেন মানে মেন টু মেন মার্ক করে খেলবে, তো ঘানায় কিন্তু ওরকম বিশাল সুপারস্টার নেই। ধরেন হচ্ছে জর্ডান রয়েছে, বাট ইজিপ্টে যদি দেখেন মোহাম্মদ সালার মতো লোক রয়েছে, ঠিক আছে, তো ওই রকম ক্যারেক্টার কিন্তু ঘানা কিন্তু নট হ্যাভিং দ্যাট ক্যারেক্টার, রাইট? সো ওই জায়গায় আমার কাছে মনে হয় দিয়াজের ব্যাপারে যে ঘটনাটা ঘটবে, লিওনেল মেসি টাইপের একজন ফুটবলার থাকলে প্রতিপক্ষরা যেভাবে তার উপর চোখ রাখে, যে সে যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে হয় চান্স ক্রিয়েট করবে অথবা চান্স নিজে নিয়ে নিবে, ওইরকম একটা স্ট্র্যাটেজিতে তারা যাবে। এবং ইংল্যান্ডের বিপক্ষে হ্যারি কেনের এগেনস্টে যে স্ট্র্যাটেজি ঘানা অ্যাপ্লাই করেছিল, সেই স্ট্র্যাটেজিটাই তারা অ্যাপ্লাই করবে অ্যাজ পার মাই থিঙ্কিং, এবং সেটা যদি করে এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাওয়ার চান্স খুব হাই। ঘানায় রয়েছে অন্যদিকে জর্ডান আইউ, রাইট? হ্যাঁ, ওনাকে দিয়ে কিছু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যদিও 3 ম্যাচে গোল কিন্তু না, এটা ওভাররেটেড আমার কাছে মনে হচ্ছে, মানে ওভাররেটেড মনে হচ্ছে। গোল হতে পারে, ডেফিনেটলি গোল হতে পারে, 3টাও দিতে পারেন যদি পেনাল্টি পায়। পেনাল্টি তো কিন্তু লিওনেল মেসিও গোল মিস করে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এক্স্যাক্টলি। যে পরের ম্যাচে চলে যাবে অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট। আমি যতদূর জানি এখান থেকে একটা টিম যদি আর্জেন্টিনা জিতে তাদের মুখোমুখি হবে রাউন্ড অফ 16। এটা খুব ইন্টারেস্টিং হবে, এটা খুব ইন্টারেস্টিং হবে, এবং দুটো টিমই তো চাইবে এগিয়ে যেতে। আপনি একটু আগে মোহাম্মদ সালাহর কথা বলছিলেন, সো ইজিপ্ট নিয়ে আগে শুনবো। আমি না আসলে মানে ইজিপ্টের সাপোর্টার অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে দে হ্যাভ মেড আ হিস্ট্রি, তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের নকআউটে গেছে। সালাহ মানে দেখেন লিভারপুলের হয়ে যে পারফরমেন্সটা করেছিলেন, এবং একজন ইজিপশিয়ান ফুটবলার আসলে ওয়ার্ল্ড ফুটবলে এতটা ডমিনেটিং হতে পারে ইন দ্য হিস্ট্রি, ইজিপশিয়ান ফুটবল এত দূর যেতে পারে ইন দেয়ার হিস্ট্রি, সবকিছুই কিন্তু আসলে আলটিমেটলি ডান বাই দিস গাই, ওকে? রাইট। সো যদি ইজিপ্ট জেতে এই ম্যাচে, আমি কেন আসলে মানে ইজিপ্টের পক্ষে, অস্ট্রেলিয়াও ডেফিনেটলি দে উইল বি ভেরি মাচ চ্যালেঞ্জিং ফর দেম, এবং অস্ট্রেলিয়া কিন্তু এশিয়ার প্রতিনিধিত্ব করে হচ্ছে কোয়ালিফাই করেছে, এটাও খুব ইন্টারেস্টিং। আমাদের এশিয়া ওখান থেকে আমাদের একটু সাপোর্টটা চলে আসে, সাপোর্টটা চলে আসছে, জিতলাম না বলবো যে আমাদের এশিয়ার টিম, যে আলোচনা আমরা করি। তো ইজিপ্ট আফ্রিকান, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় কি, যে যদি এই ম্যাচটা ইজিপ্ট জেতে, আর্জেন্টিনা ওদিক থেকে ওভারতে বিপক্ষে জিতে, there will be a clash between Lionel Messi and Mohamed Salah. I am just waiting for that. মানে ওই ডিসকাশনটা যদি আমাদের কপালে থাকে, যখন করব তখন দেখবেন যে ওই ডিসকাশনটা করেও মজা পাচ্ছি। সো অস্ট্রেলিয়া আর্জেন্টিনা থেকে ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা যদি হয়, ফর দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড কাপ, দ্যাট উইল বি মোর বিউটিফুল, যে সালা এবং মেসি দে আর এগেনস্ট ইচ আদার। সো ওই চান্সেসটা তখনই হবে যদি ইজিপ্ট জেতে। দ্যাটস ওয়াই আমি জানি না, আমার মন বলছে যে ইজিপ্ট জিতবে। আই ডোন্ট নো, মানে আমার কেন যেন মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া ম্যাচটা খুব একটা ভালো খেলবে না,
এবং ইজিপ্ট যেহেতু শুরু থেকেই একটা আবারও আফ্রিকান টিমগুলো কিন্তু দুর্দান্ত খেলছে, ইউ হ্যাভ টু কাউন্ট দেম। মানে কলম্বিয়া ঘানা ম্যাচে কেন আমরা প্রেডিক্ট করতে পারলাম না, কারণ আফ্রিকান টিমগুলোর পারফরম্যান্স কিন্তু আসলেই অবিশ্বাস্য, দে আর আনপ্রেডিক্টেবল। এক্স্যাক্টলি, মানে তাদের লাইফস্টাইলের সাথে না তাদের খেলার স্টাইলটা অনেকটা মিলে যায়, যে নাথিং টু লুজ। এই স্টেজে এসে কিন্তু কোনো দলেরই হারানোর কিছু নাই, মানে আফ্রিকার টিমগুলোর প্রতি এক্সপেকটেশন এই নাই যে তারা ফাইনাল সেমিফাইনাল খেলবে, রাইট? সো যাই করবে তাই। মরক্কোর হিসাবটা হয়তো একটু ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু মরক্কো তো আগের বছরের সেমিফাইনালিস্ট ছিল, তারা ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল, তার আগে তারা পর্তুগালকে হারিয়েছে, বেলজিয়ামকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে, এবং এবারে মরক্কো যেই শেপে রয়েছে তারা কিন্তু আমার কাছে মনে হয় এবারও তারা দৌড়ে সামনে এগিয়ে যাবে। আমরা খুব ভুল ডিসকাশন করি, আমরা যে আলোচনা করি না, যে মানে হচ্ছে ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্স বা স্পেন আর্জেন্টিনা এই টাইপের, বা ব্রাজিল ফ্রান্স এরকম হইতে পারে, এটা খুব ভুল আলোচনা, জানেন? মরক্কো যে ফাইনালে যাবে না এই আলোচনা না করাটাই আমার কাছে মনে হয় যে একটা নির্বুদ্ধিতা। মরক্কো ইজ প্লেইং সুপার, এটা সত্য কথা। আমি ফ্রান্সকে দেখতে পাচ্ছি ফাইনালে, বাট বাকিদেরকে নিয়ে আমি কনফিউজড। আমি যদিও কিছুদিন বলছিলাম যে ফ্রান্স এবং আর্জেন্টিনা আবারও লাস্ট বিশ্বকাপের মতো there is a possibility, there is a possibility, but we don't know actually. Exactly. So একটু স্ক্রিনে তাকাবো দর্শক, আবারও দেখে নেব অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট এই ম্যাচে এই দুই দলের ফরমেশন এবং একই সাথে সম্ভাব্য লাইনআপ কি হতে পারে। ইজিপ্টে রয়েছে মোহাম্মদ সালাহ, অন্যদিকে যদি একটু অস্ট্রেলিয়ার দিকে তাকাই তাহলে নেস্টরি ইরানকুন্ডা, তিনিও কিন্তু একটা গোলই করেছেন লাস্ট 3টি ম্যাচে, মানে গ্রুপ পর্বের 3টি ম্যাচে, এবং অন্যদিকে মোহাম্মদ সালাহও কিন্তু 3টি ম্যাচে একটি গোলই করেছেন। সো তিনি কতটুকু এফেক্টিভ হবেন? আমার কাছে ইরানকুন্ডার যে পারফরম্যান্স, লাস্ট 3 ম্যাচে 1 গোল, আর মানে ওভারঅল অ্যাপিয়ারেন্সেস 18 ম্যাচে 6 গোল ফর অস্ট্রেলিয়া। তার মানে তিনি কোয়ালিফায়ারও যে খুব বেশি ইফেক্টিভ ছিলেন তা না, 18 ম্যাচে 6 গোল, মানে লেটেস্ট ম্যাচেস গুলো তো কোয়ালিফায়ারই খেলেছিলেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। মানে সালার সাথে যদি কম্পেয়ার করেন না, ওই সালার সাথে কম্প্যারিজনটা আসবে হচ্ছে হ্যারি কেইন মেসিদের, মানে ইরান ফুন্ডার সাথে আমি আসলে কম্পেয়ার করতে রাজি না। আর নাম্বার অফ গোলস আসলে সালার যতটুকু ইরান কুন্ডার সমান, যে 1 আউট অফ 3 ম্যাচেস, সেটা কেন মো আসলে বেশি ইম্পর্টেন্ট না ডিসকাস, যে সালার প্রেজেন্সটা আসলে অনেক কিছু। এক, দ্বিতীয়ত তিনি কিন্তু প্লেটা মেক করেন, ঠিক আছে? সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় হিজ প্রেজেন্স ইন দ্য ফিল্ড নাম্বার 1, নাম্বার 2 দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ মেকিং দ্য গেম, এই জায়গাটায় অন্য সবার থেকে একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট হবে, রাইট? সো সালার সাথে আমি কম্পেয়ার করতে রাজি না ইনফ্যাক্ট। ওকে, আপনার সাথে আমি এই বিষয়টা তো অন্তত একমত। পরের ম্যাচটা যদিও আগামী দিনের ম্যাচ না, বাট আমার একটু জানতে চাই আপনার কাছে, মরক্কো এবং কানাডার ম্যাচে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? অবশ্যই মরক্কো। ওকে, আপনি? আমি মরক্কোকে এগিয়ে রাখবো। কানাডিয়ান আছে একজন আছেন ভদ্রলোক, এখন স্ক্রিনের পেছনে বসে আছেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ মো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার, যেহেতু ভোর 4টায় আর্জেন্টিনার ম্যাচ রয়েছে কাবো ভের্দের সাথে। ডেফিনেটলি আজকে আগে ঘুমোবেন, কারণ ম্যাচ দেখতে হবে। সবাই অনেক ভালো থাকুন, আগামীকাল একই সময়ে দেখা হচ্ছে। সবার জন্য অনেক শুভকামনা, আর দেখতে থাকুন টিভিএস ম্যাচ অ্যানাটমি।